আচ্ছা, আমরা এখন অলরেডি লাইভে আছি। আমরা একটু ওয়েট করি সবার জন্য নাকি? হ্যাঁ, লাইভটা শুরু হচ্ছে, তো এখন যারা জয়েন করবে তারাই হচ্ছে শেয়ার করবে, আর আমাদের গ্রুপ থেকে যারা জয়েন করবে তারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করবে। এটা আচ্ছা। বলে দিবা এখন কথা। আজকে মানে এই যে আমরা যে লাইভটা শুরু করছি অলরেডি শুরু হয়ে গেছে, 1 মিনিট 21 সেকেন্ড হয়ে গেছে। তো যারা যারা দেখতেছে তারা হচ্ছে কি আগে আমাদের যারা আছে অ্যাডমিন গ্রুপের বা অ্যাডমিন মডারেটর যারা আছে তারা হচ্ছে কি লাইভটাকে গ্রুপ দুইটাতে শেয়ার করবে। যারা হচ্ছে কি বড় গ্রুপের মডারেটর আছে তারা হচ্ছে কি বড় গ্রুপে শেয়ার করবে। আর যারা হচ্ছে কি আমাদের এখন বর্তমান যে মেইন গ্রুপ সেই গ্রুপে যারা মডারেটর আছে তারা একটু শেয়ার করে দেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে দুই গ্রুপের এক গ্রুপের জন্য একটার বেশি শেয়ার যেন না হয়। দেখা যাচ্ছে যে অনেকবার শেয়ার হচ্ছে, অনেক শেয়ার বেশি বেশি শেয়ার হইতেছে, 4-5 বার শেয়ার হয়ে যায়, এগুলো যেন না হয়। এবং আমাদের যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপগুলোতে সবাই কাইন্ডলি শেয়ার করে দেন লাইভটা। যারা যারা দেখতেছেন তারা শেয়ার করে দেন, তারপরে আমরা মূল আলোচনায় যাবো। আজকের যে টপিক আমাদের আন্দোলনের আপডেট প্লাস হচ্ছে গিয়ে পরবর্তী কার্যক্রম সেই সম্পর্কে আলোচনা করবো আমরা সবাই মিলে। আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিব। তো এর আগে আপনারা যারা যারা লাইভ দেখছেন আপনারা সবাই হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেন। আমাদের মেসেঞ্জার যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপগুলোতে দেন এবং সবাইকে নক দেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে মেনশন করেন যে আসলে আন্দোলনটা কেমন হতে চলেছে, তাদের মনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আমরা দূর করার চেষ্টা করবো। ধন্যবাদ। আপাতত আমরা কিছু সময়ের জন্য ওয়েট আচ্ছা করতেছি। আমরা আচ্ছা, এই মুহূর্তে যারা লাইভে দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন, আর আমরা 2 মিনিট একটু ওয়েট করি, মানে সবাই একটু জয়েন হোক, ঠিক আছে? সবাই একটু মিউট করে রাখি। সানি, এটা তুমি বুঝতে পারতেছো যে জয়েন করতেছি পারতেছো এটা? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাথে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন বা দেখবেন সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে, মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসছি। আমাদের মাঝে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের 10 জন। সেকেন্ড টাইম আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক আলবি মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাইজিদ, আদর সাহা এবং ফাহমিদা মাইশা। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা একটু যারা আছি লাইভে, যারা দেখতেছি সবাই একটু শেয়ার করে দিই দ্রুত। তানজিনুর রহমান মাহিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমিনুল ইসলাম পারভেজ, আসসালামু আলাইকুম আসসালাম। ফাতেহ কামাল, উনি বলছেন সাথে আছি। ভাই একটু যারা দেখতেছেন সবাই একটু দয়া করে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন ভাই। আচ্ছা, আজকে আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে, আমরা এতদিন স্মারকলিপি দিয়েছি আমাদের আজকের যে প্রোগ্রাম ছিল শাহবাগ এবং রাজু ভাস্কর্যে, এবং আগামীকালের যে প্রোগ্রাম, যে কর্মসূচি, এই সম্বন্ধে আজকে আমাদের মাঝে এখন মানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আলবি মাহমুদ। আলবি মাহমুদ, আপনি আজকের আপডেট এবং আজকে কি হয়েছিল এবং কালকে কি হবে এ ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ মোহাম্মদ সামি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকে আমরা 20 তারিখ, আজকে থেকে সকাল 10টায় আমরা স্বাভাবিক সবাইকে আন্দোলনের জন্য রাখছিলাম, যে অবস্থান কর্মসূচি বা যাই করি সেজন্য একটা ডাকা ছিল। তো আগামীকালকে আমি একটা লাইভ করছিলাম, তো লাইভটা হচ্ছে গিয়ে লাইভটা অনেক আনন্দ নিয়ে লাইভটা করছিলাম। তো আমরা যতটা আশা করছি তার থেকেও অনেক ভালো কিছু আজকে আমাদের সাথে হয়েছে। এর জন্য আমি আসলেই খুব আনন্দিত। আমরা সর্বপ্রথম হচ্ছে গিয়ে আজকে 11টায় আমাদের কর্মসূচি শুরু করেছি। তো ঢাকার বাহির থেকে অনেকেই আসছে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে আন্দোলনে। তারপরে ঢাকার মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি, আমরা অনেকেই আসছে। তারপর অনেকেই মানে যানজটের কারণে আসতে পারে নাই। তো আমরা সর্বপ্রথম হচ্ছে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়াই অবস্থান করি। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করার কালে তো আমাদের কোনো রকমের বাধা দেওয়া হয়নি। তো আমরা এখানে অবস্থান করার পরে আজকে আমরা একটা মিছিল নিয়ে, একটা মিছিলের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে রাজু ভাস্কর্যের সামনে যাই। এবং রাজু ভাস্কর্যের সামনে গিয়ে আমরা আমাদের যে যৌক্তিক দাবিটা সেই দাবিগুলো তুলে ধরি সবার সামনে। ওইখানে যারা যারা উপস্থিত ছিল, রাস্তার যত জনগণ ছিল, মিডিয়া ছিল, তাদের সকলের সামনে আমরা আমাদের দাবিটা তুলে ধরি। ইতিমধ্যে আমাদেরকে বাধা দেওয়ার জন্য হচ্ছে গিয়ে ঢাবির প্রক্টোরিয়া টিম এবং কিছু পুলিশ চলে এসে হচ্ছে গিয়ে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যে তারা অতটা আগের মতো মানে আগে যেমন অ্যাগ্রেসিভ একটা আচরণ করছিল আমাদের সাথে সেরকম আচরণ করতে পারে নাই বা করে নাই। তারা আমাদের সাথে খুবই ভালো, মানে ওরকম না, তারা মোটামুটি ব্যবহার করছে, খুব ভালো। কিন্তু যে আমরা আশা করি তাদের যে আজকে তাদের ব্যবহার দেখছি আমরা, আসলে আমরা অনেক খুশি তাদের ব্যবহার থেকে। আমাদের আশা করি আমাদের যে আন্দোলনের পক্ষে অনেকেই এখন সাপোর্ট করতেছে, বিশেষ করে সেমিনারটা করার পর থেকে হচ্ছে কি আমাদের আন্দোলনটা আরো মানে বেগবান হচ্ছে। তো এরা হচ্ছে কি আমাদেরকে আগে প্রথমবার যখন আমরা স্মারকলিপি পেশ করতে গিয়েছিলাম তখন হচ্ছে কি আমাদেরকে বাধা দিয়েছিল, কিন্তু যে এখন তো গতবার মানে আমাদের গায়ে হাত পর্যন্ত দিচ্ছে, আমাদের ব্যানার কেড়ে নিছে। কিন্তু এবছর মানে এবার যে আমরা গেছি এই যে আজকের যে সে আজকের কর্মসূচিতে তারা এরকম কোনো কিছুই করতে পারে নাই। বরঞ্চ তারা এসে আমাদেরকে অনুরোধ করছে যে আপনাদের মানে এখানে বিশৃঙ্খলা না করে একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়, এরকম অনুরোধ করছে। তো এর জন্য বোঝা যাচ্ছে যে আসলে আমরা কিছু একটা করতে পারছি। আমরা যে ভ্যালুটা চাইছিলাম সবার কাছে সেই ভ্যালুটা আমরা অবশ্যই পাইছি। যার জন্য হচ্ছে গিয়ে তারা আমাদেরকে মানে এখন আমাদের গায়ে হাত দেওয়ার মতো, তারা আমাদের গায়ে হাত দেওয়া বা ব্যানার ছিনে নেওয়া, মাইক কেড়ে নেওয়া এগুলো করতে পারেনি। আমরা খুবই শান্তিপূর্ণ ভাবে আমাদের আজকে কর্মসূচিটা শেষ করছি। শেষ করার পরে হচ্ছে গিয়ে আমরা একটা মানে শেষ সিদ্ধান্ত জানিয়েছি। শেষ সিদ্ধান্ত হচ্ছে গিয়ে মানে আগামী কর্মসূচি কি হবে সেগুলো তো সবাইকে জানিয়ে দিয়েছি যে আগামীকাল সকাল 10টায়, আমরা হচ্ছে গিয়ে একটা মানে শাহবাগ মোড় অবরোধ করবো। এবং আমাদের এই যে চলমান আন্দোলন, এই আন্দোলন
চলবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, চলমান আন্দোলন চলবে। তো এরকম একটা আলটিমেটাম আমরা দিয়েছি এবং সকল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমরা হুঁশিয়ারি করেছি যে তারা যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে হচ্ছে কি আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে যাবো। দিন যত গড়াবে তত আমরা কঠোর হবো। এই কথা, এই হুঁশিয়ারি দিয়ে আসছি শুধুমাত্র আপনারা বন্ধুগণ যারা আছেন সবার সবার ভরসায়, সবাইকে সবার সে কার্যক্রমে ভরসা পেয়ে তারপর করতে পারছি। এবং আজকে অনেক অসংখ্য নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক অসংখ্য নতুন নতুন মানুষ আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছে এবং তাদের মধ্যে আসলে অনেক স্পিরিট আছে। এই জিনিসটা আমরা আজকে ফিল করতে পারছি, কারণ আজকে আমাদের তেমন কিছু করতে হয় নাই। আগে যেমন আমরা গুটি কয়েকজন ছিলাম, তো আজকে আমাদের ওই গুটি কয়েকজনকে তেমন কিছু করতে হয়নি। আজকে যারা নতুন আসছে তাদের পারফরমেন্স দেখে আমরা খুবই মুগ্ধ, খুবই চমৎকার আজকে কর্মসূচি হয়েছে। তো আশা করি আগামীকাল এর থেকেও চমৎকার হবে। তো আপনারা যারা যারা আসেন ঢাকার মধ্যে বিশেষ করে এবং ঢাকার বাইরে থেকে আসার জন্য ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের সাথে আসেন, এসে যুক্ত হন। কারণ আমি প্রথমেই বলেছি যে আন্দোলনটা আমাদের সবার, শুধুমাত্র আমাদের গুটি কয়েকজন মানুষের না। পুরো যারা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা ছাড়াও দেশের সমস্ত নাগরিকের হচ্ছে গিয়ে এই আন্দোলনটায় সমর্থন জানানো উচিত। কারণ সমর্থন জানানো উচিত, আমি এটা আগেও বহুবার আলোচনা করছি, তারপর আজকে আবার আলোচনা করতেছি যে প্রত্যেক সর্বস্তরের মানুষের সাহায্য কামনা করছি। এটা এই কথাটা বলার পিছনে আমার কাহিনীটা হচ্ছে, যদি দেশের শিক্ষা সংকট দেখা যায়, সেই শিক্ষা সংকটের জন্য হচ্ছে গিয়ে ভুক্তভোগী যারা হয় শুধুমাত্র ওই ব্যাচের শিক্ষার্থীরা বা যাদের সাথে একটা অন্যায় অবিচার করা হয় সেই শিক্ষার্থীরা ব্যতীত আর কেউ হয় না, এমনটা না। আসলে শিক্ষা সংকট দেখা দিলে হচ্ছে গিয়ে বিশ্বের একটা দেশের, একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ক্ষতিগ্রস্ত হয়। আর প্রত্যেকটা নাগরিক ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র এই শিক্ষা সংকটের জন্য। আজকে আমি অনেকগুলো উদাহরণও দিচ্ছি এই আন্দোলনে যারা যারা আসছিল আজকের মুভমেন্টে। তো তাদের নিয়ে সর্বশেষে আমরা একটা মিটিং করি, মিটিং করে হচ্ছে গিয়ে অনেকে অনেক দায়িত্ব বুঝে নেয়। তখন তখন আমি একটা কথা বলছিলাম সবাইকে যে আসলে শিক্ষা সংকট যদি না থাকে দেশ অনেক তাড়াতাড়ি উন্নত হতে পারে। যেমন ধরেন গিয়ে বাংলাদেশে যদি শিক্ষা সংকট না থাকতো, বাংলাদেশের শিক্ষা সংকট না থাকলে এই যে পদ্মা সেতু, তারপর হচ্ছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এগুলো তৈরি করার জন্য বিদেশ থেকে কারিগর আনা লাগতো না বা কোনো ইঞ্জিনিয়ার বাইরে থেকে আনা লাগতো না। তারপরে এই যে গ্যাসের খনিজ যে পরিমাণে বাংলাদেশে আছে, তো ওইগুলো সম্পর্কে রিসার্চ, তারপর হচ্ছে ওইগুলোকে খুঁজে বের করা, ওইগুলো নিয়ে গবেষণা করা, এগুলোর জন্য বাহির থেকে কোনো সাইন্টিস্ট বা কোনো রকম গবেষক আনার দরকার হয় না। যদি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে সুন্দর এবং সুষ্ঠু শিক্ষাটা থাকে তাহলে এসবের দরকার হয় না। তো বাংলাদেশের শিক্ষার ঘাটতি আছে, এর জন্য এগুলো হয়। তো সেকেন্ড টাইম ব্যাপারটা যে যৌক্তিক আমরা কেন মনে করি, এই ব্যাপারগুলো নিয়েও আজকে অনেক আলোচনা হয়েছে। যে অনেকের কাছ থেকে অনেক রকমের কথা আসছে যে সেকেন্ড টাইমটা আসলে অনেকের কাছে হাস্যকর মনে হয়, এই কথাটা অনেকে বলছে যে এটা হাস্যকর মনে হয়। আসলে আমরা চাচ্ছি যে যাদের কাছে এই সেকেন্ড টাইম ব্যাপারটা হাস্যকর মনে হয় তাদের কাছে পৌঁছাতে এই মেসেজটা যে সেকেন্ড টাইম আসলে হাস্যকর কিছুই না। সেকেন্ড টাইম যদি না থাকে তাহলে দেশের কত রকমের ক্ষতি হয়, কত মেধাবী স্টুডেন্ট অকালে ঝরে যায়, এই জিনিসটা মানুষকে বোঝানোর আছে। এবং এর জন্য আমাদের প্রচুর ধৈর্যের প্রয়োজন, প্রচুর ধৈর্যের প্রয়োজন এবং হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে মাথা ঠান্ডা রেখে সুপরিকল্পিত ভাবে সামনে আগাতে হবে এবং সাহস দরকার আছে, ব্যাপক সাহসের দরকার আছে। এর জন্য হচ্ছে কি আমি সবাইকে এই জিনিসটাই বোঝানোর ট্রাই করছি যে অনেকে হাসি এই যে ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করছে, সেই নিউজটা নিয়ে অনেকেই নিউজে হাহারি দিচ্ছে। প্রায় 300 জনের মধ্যে 21 জনের মতো সামথিং এরকম। আগে হচ্ছে গিয়ে অর্ধেক অর্ধেক হতো, যেমন আগে ডেইলি ক্যাম্পাস আমাদের নিয়ে, ডেইলি ক্যাম্পাস বা কোনো চ্যানেল, মিডিয়া চ্যানেল যদি আমাদের নিয়ে নিউজ করতো, সেই সময় হচ্ছে গিয়ে অর্ধেক অর্ধেক লাভ রিয়েক্ট করতে অর্ধেক আর হাহা রিয়েক্ট করতে অর্ধেক। কিন্তু আজকে যেটা দেখলাম যে আজকের নিউজে হচ্ছে গিয়ে আমাদের যে নিউজ রয়েছে সেখানে অর্ধেক না, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ না 3 ভাগের হাফ ভাগ করছে হচ্ছে গিয়ে হাহা, আর বাকি 3.5 ভাগ হচ্ছে গিয়ে লাভ রিয়াক্ট, লাইক, কেয়ার, এই সব কিছু। তো আসলে মানুষ এখন আমাদের এই দাবিটাকে পজিটিভলি নিচ্ছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে। তো এর জন্য আমাদেরকে আরো পরিশ্রম করতে হবে। তো আগামীকালকে আমাদের আন্দোলন কর্মসূচি তো আছেই, সাথে আগামীকালকে কিছু একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মিটিং হবে, যে মিটিং এ আমরা সিদ্ধান্ত নেবো যে পরবর্তী কার্যক্রম কি হতে পারে আমাদের। তো এই ব্যাপারগুলো নিয়ে আরো অনেক কথা আছে। তো আজকে হচ্ছে গিয়ে আমরা যেহেতু সারাদিন অনেক টায়ার্ড আর গলা প্রচুর পরিমাণে গলা ব্যথা করতেছে, এর জন্য তেমন একটা কথা বলতে পারছি না, গুছিয়েও কথা বলতে পারতেছি না, মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতেছে না আসলে। তো বেশি আলোচনা করবো না, বেশি বড় আলোচনা করতে চাচ্ছি না। আপনারা অনেকেই কম বেশি খবরটা পেয়েছেন, সবাই অনেকেই জানতে পারছেন যে আসলে আজকে কি হয়েছে, আজকে চমৎকার কিছু হয়েছে কিনা, এটা সবই জানতে পারছেন। এবং আগামী আমার জানানোর কথা হচ্ছে যে আমি আজকে আমরা যে লাইভটায় আসছি, লাইভটায় দুটো ব্যাপার নিয়ে আলোচনা মূলত করতে আসছি। আন্দোলনের আপডেটটা দেওয়া শেষ অলরেডি। তো একটা ব্যাপার হচ্ছে গিয়ে ফান্ডের ব্যাপার, ফান্ড কেন গুরুত্বপূর্ণ এই ব্যাপার নিয়ে আলোচনা করা আছে। এবং হচ্ছে গিয়ে আমরা আগামীকালকে কতজন আসতে পারবো এবং কতজন নিয়ে আসতে পারবো, এই জিনিসগুলো নিয়ে সবাইকে ভাবার জন্য অনুরোধ করা হবে। অনুরোধ করা হচ্ছে সবাইকে এটা নিয়ে ভাববেন। আন্দোলনটা আপনার আমার প্রত্যেকের সবার, আন্দোলনটা আমার একার নয়। আর আপনার মধ্যে স্পিড আছে, অবশ্যই স্পিড আছে, আপনি শুধু সৎ সাহস নিয়ে এগিয়ে আসুন। আমরা যারা আছি, আপনারা ঠিক আছে বাইরে যারা আছেন বা যারা অনেকেই অলসতার কারণে আসতে পারতেছেন না ঢাকার মধ্যে থেকেও, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা চাইলেই আসতে পারেন। সমস্যা প্রত্যেকটা মানুষের থাকে, সমস্যা ছাড়া কেউ নাই। তো অনেকে অনেক কজ দেখায়, আমার দাদা মারা গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এটা এটা, এই সমস্যা, ওই সমস্যা, গার্লফ্রেন্ড কষ্ট হয়েছে, তাই সে কান্নাকাটি করতেছে, তাদের কনভিন্স করা বাকি আছে, এরকম সমস্যা। এগুলো বলেন, আসলে এগুলো সমস্যা না। আমার কাছে মনে হয় বাবা মা অসুস্থ, তাদের হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, এটা সমস্যা। এগুলো সমস্যা, এছাড়া সমস্যা না। অনেক ছেলেমেলে আছে যে না খেয়ে চলে আসে আন্দোলনে, কি হবে জানে না, তারপরে চলে আসতেছে। তো আর অনেকে আছে যে অনেকের অনেক আত্মীয় স্বজন মারা যায়, খুব কাছের লোক মারা যায়, তারা সেইগুলো রেখে চলে আসছে, এরকম হিস্ট্রিও আছে আমরা জানি। তারপরে হচ্ছে গিয়ে কিন্তু যে কিছুদিন আগে একজনের কাছ থেকে একটা কথা শুনে খুবই খারাপ লাগছে, যে একজন বলছে তার দাদা 1 সপ্তাহ আগে মারা গেছে, সে আসতে পারবে না। এই কথাটা শুনে খুবই কষ্ট লাগছে যে
অন্যদিকে আরেকটা ছেলের নানা মারা গেছে, সে পরদিন তাকে রেখে চলে আসছে। তাহলে ওই লোকটা কেন আসতে পারবে না? এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি, এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ হয়ে গেছে, সে এক সপ্তাহ হয়েছে তার দাদা মারা গেছে, সেই জন্য সে আসতে পারলো না। বেশ সমস্যা, বুঝতে পারছি যে নাই আসতে পারে। কিন্তু এই ছেলেটা কিভাবে আসছে? তার নানা আজকে মারা গেছে, কালকে সে আবার চলে আসছে, এটা কেন সম্ভব হলো? ভাই, সমস্যা সবারই থাকে, সমস্যার সমাধান অবশ্যই থাকে, এবং সব সমস্যা নিয়েই আগামী পথ চলতে হয়। আপনি সমস্যার সমাধান যদি না খুঁজেন, বা বাধা আসলে বাধার মোকাবিলা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার জীবনে আপনার লাইফে সফলতা আসবে না। এটাই বাস্তব, এটাই সব থেকে সত্য কথা। এর জন্য প্রত্যেককে এটাই বলতে চাই যে আগামীকাল আমাদের কর্মসূচিতে আপনারা যারা যারা আছেন, তো যারা যারা লাইভটি দেখতেছেন ঢাকার মধ্যে, সবাই চলে আসুন। এবং ঢাকার বাইরে থেকে বহু মানুষ আসছে, বহু অনেকেই আসছে। তো আমাদের একটা খরচ আছে, এর আগে আমাদের ফান্ডের সেমিনারের পরবর্তীতে কিছু টাকা বাঁচছিল। তো ওই টাকা দিয়ে ব্যানার, তারপর হচ্ছে গিয়ে পতাকা টতাকা অনেক কিছু করা লাগছে, অনেক খরচ হয়েছে। তো ওই দিক দিয়ে খরচ হয়েছে। তো ফান্ডে এ যাবত 400 সাড়ে 400 টাকার মতো উঠছে, এর বেশি উঠে নাই। তো সবার কাছে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যারা যারা আছেন, প্রত্যেকে একটু ফান্ডের দিকে নজরটা দেবেন। বিশেষ করে যারা আসতে পারেননি, তারা অন্তত ফান্ডের দিকটা একটু সাহায্য করে আমাদেরকে আর কি জানান, মানে সাহায্য করেন, তাহলে উপকার হয়। আর হচ্ছে কি, আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা আগামীকাল তো অবশ্যই আন্দোলন চলে আসুন। আমরা শাহবাগ মোড় অবরোধ করবো। শাহবাগ মোড় অবরোধ করতে গেলে মিনিমাম 200 জন লোক লাগবে, তাহলে বাধা দেবে। গায়ে হাত দিবে না, স্টুডেন্টরা গায়ে হাত দিবে না। যদি কেউ এই ভয় পেয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো যে গায়ে হাত দিবে না। এই ব্যাপারটা নিয়ে কোনো রকমের চাপ নেবেন না। আগামীকালকে নিরিবিলি শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচি করবো আমরা, এবং একটা মিটিং করবো, খুবই গুরুত্বপূর্ণ মিটিং। আপনারা চলে আসুন, কালকে চলে আসলে আশা করি ভালো কিছু হবে, খুবই চমৎকার কিছু হবে। আচ্ছা, আলবির তো এই আহমদ, বলতে আপনাকে ধন্যবাদ এত মানে অনেক তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য। আচ্ছা, এরপর আবার আপনার কাছে আসতেছি। আর এরপর এখন আমি চলে যাচ্ছি আদর্শ সাহেবের কাছে। আদর্শ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আগামীকালকে যে আপনাদের কর্মসূচিটা কোথায় হবে এবং মানে কয়টা শুরু করবেন, এই ব্যাপারে যদি একটু স্টুডেন্টদের বলতেন, কারণ অনেক কিছু আসবে কালকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো সবাইকে ভেতর রাতেও সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ প্রথমে। তো আজকে সকলের প্রতি যারা যারা এসেছিলেন আমাদের আন্দোলনে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন আমরা সফলভাবে আমাদের আজকের কর্মসূচি সম্পন্ন করেছি। এবার হচ্ছে যে আগামীকালকে আমাদের যে লক্ষ্য বা আমাদের যে আন্দোলনে আমরা যে কর্মসূচিগুলো হাতে নিয়েছি সেগুলো সফল করার দেখা। তো আমি সানি ভাইয়ের প্রশ্নোত্তরের মাধ্যমে শুরু করছি। সেটা হচ্ছে আমাদের আগামীকালকে আমরা ঠিক 10টায় শাহবাগ মোড় অবরোধ করার পদক্ষেপ নিয়েছি। তো সবাইকে আমি আজকে আমাদের এই টাইমের দিকে সবাই এই যে অবহেলাটা দেখা গেছে টাইমিংয়ের ব্যাপারে, কারণ যে আমাদের অনেকে দেখা গেছে যে আমরা শাহবাগে আমাদের জাদুঘরের সামনে অবস্থান শেষ করে এরপর আমাদের মিছিল নিয়ে রাজভাস্কর্যে গেলাম, এবং রাজভাস্কর্য থেকে সেখানে আবার আমরা সোনারটি উদ্যানে আমরা প্রেস মিটিং, সেখানে আবার আমাদের ব্যক্তিগত আলোচনা করলাম। তখন আসতেছে, তখন প্রায় 1:30 থেকে প্রায় 2টা বাজে। তো আসলে এমনটা কখনোই কাম্য নয়, কারণ আমরা আমাদের সময়ের প্রতি এত অসচেতন হওয়া আমাদের এটা আসলে আসলে আমাদের নিজেদের জন্য লজ্জার বিষয়। কারণ আমাদের সম্মানিত আহ্বায়ক আলবি মাহমুদ সবসময় একটা কথা বলে, এটা আমি প্রথম থেকেই শুনতেছি, যে আজকে যদি ঢাকা ভার্সিটিতে যায় সবার যদি পরীক্ষা থাকতো, 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 1 ঘন্টা পর্যন্ত পরীক্ষা চলবে, তখন কেউ কিন্তু 10টার পরীক্ষা দিতে 11টায় আসতো না, 12টায় আসতো না, 1টায় আসতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে আমাদের সময়ের ব্যাপারে আমরা যথেষ্ট উদাসীন ছিলাম। আমরা কেউ 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লেট করলেও মানা যায়, কিন্তু অনেকে 3 ঘন্টা পরে আসছে। তো সেটা কখনোই কামনা নেই। কালকে যারা যারা আসবেন নতুন এবং আজকেও এসেছেন যারা, তাদেরকে তো ধন্যবাদই। এবং যারা কালকে নতুন আসবেন, সবাই যদি একটাই ক্ষুধার্ত আহ্বান, সেটা হচ্ছে আপনার সময়ের ব্যাপারে খুব সচেতন হবে। কারণ সময়ানুবর্তিতার একটা বিশেষ প্রভাব রয়েছে। আমরা কালকে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা এগোতে যাচ্ছি। তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সকালের সময় মতো আমরা যেন, অর্থাৎ একটা প্ল্যানিংকে সাকসেসফুল করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যখন আমরা কোনো প্ল্যানিং নিয়ে আগাবো, সেটা যে আমরা প্রত্যেক প্ল্যানের কাঠামো অনুযায়ী সময় অনুসারে ভাগ করি, যে আমরা এই সময়ের মধ্যে এই সময় এই কাজটা করবো, এই সময়ের মধ্যে এই সময় আমরা এই পদক্ষেপটা নিব। কিন্তু যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে সময় মতো শুরু করা, এবং সেই পদক্ষেপটা যতক্ষণ চলবে তার সময়ের অর্থাৎ তার সময় যতক্ষণ আছে সেই সময়ের মধ্যে সেটা সম্পন্ন করা, এটা হচ্ছে প্ল্যান সাকসেসফুল করার অন্যতম একটা মাধ্যম। তো সবার কাছে আহ্বান থাকলো যে কালকে আমরা যেহেতু 10টায় সবাইকে টাইম দেওয়া হয়েছে, সবাই আশা করছি কেউ নিরাশ করবেন না, সবাই একদম জাস্ট টাইমে 10টার মধ্যে এসে উপস্থিত হবে। আর যদি 10টার আগে আসতে পারেন সেটা আরো ভালো। আমরা আপনাদের সাথে কিছু আলোচনা বা আমরা আগে যে আন্দোলন পূর্ববর্তী কিছু প্ল্যানিং করলে সেটাতে অংশগ্রহণ করতে পারলেন, সেটা আপনাদের জন্য আরো ভালো হলো। তো সব মিলিয়ে এটা বলতে চাই যে সবাই অন্তত সময়ানুবর্তিতার বিষয়ে একটু খেয়াল রাখবেন, যেন আমাদের কাজে দেরি না হয়ে যায়। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা আজকে বলছি, যে আমরা কালকে যদি শাহবাগ মোড় অবরোধ করতে যাই, সেখানে আমাদের মিনিমাম আমাদের 200 জন আমাদের আন্দোলনের সঠিক যোদ্ধার প্রয়োজন। তো সেটা সেই আমাদের 200 জন লোক আনার দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করবো যে নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা যেন আমাদের এই যে লোকের যে মানুষের যে 200 জন লোক যে ব্যবস্থা করতে হবে সেটা আমরা করবো। আমাদের আজকে আমরা যারা এসেছিলাম, আমাদের সবারই এক একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া হয়েছে, 2 জন 3 জন কেউ হবে। আমরা চেষ্টা করবো সেই মাত্রাটা যেন, আমি নিজে আজকে কিন্তু আমার 3-4 ট্রেন আসার কথা, কিন্তু আমি শিওর ছিলাম যে ওরা আসছে, গাড়িতে উঠেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো যে সে আসেনি। তো এভাবে আসলে কি করার আছে আর, অর্থাৎ যদি এটা এমন এমন একটা বিষয়, এখানে তো কেউ না আসলে তাকে তো আর হাতে পায়ে ধরে আনার কোনো আর অবকাশ নেই। কারণ আমরা এখানে আমাদের যারা এভাবে আনতেছে, তাদের বন্ধু বান্ধব বা যে শুভাকাঙ্ক্ষী যাদেরকে আনার চেষ্টা করতেছে, তারা কি পরিমাণ উন্নয়ন করতেছে সেটা আপনি যদি না বুঝেন বা না দেখেন, সেটা আপনি বুঝবেন না। তো এরপরেও আমাদের এরপরেও অনেকেই আসছে না, তবু সেটা আমি বলবো যে তার সেটা সে কি মানসিকতার পরিচয় দিচ্ছে সেটা সেই ভুলে যান। আমরা সেই বিষয়ে কথা বলবো না। তো আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা এগোতে চাচ্ছি। তো
তবে এটাই বলবো যে শেষ পর্যন্ত কেউ থাকার না, আমি আছি, আমি শেষ পর্যন্ত আমার দাবি, আমার অধিকার থেকে আমাকে যে বঞ্চিত করা হচ্ছে, আমার অধিকারের জন্য আমি ব্যক্তিগতভাবে আমার স্থান থেকে আমি লড়বো, একজন লড়ে যাবে এবং আমার অধিকার আদায় হওয়া পর্যন্ত আমি সংগ্রাম চালিয়ে যাবো। তো সংগ্রামী বন্ধুরা, সবার প্রতি বিনীত আহ্বান থাকলো, সবাই কালকে সময়ানুবর্তিতার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন যেন সবাই সময় মতো উপস্থিত হতে পারি এবং আমাদের যে কালকের যে মূল কর্মসূচি সাময়িক অবরোধ, সেটাই সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করবেন। আমাদের আলবি মাহমুদ ইতিমধ্যে আপনাদেরকে আশ্বস্ত করেছে যে পুলিশের কোনো হয়নি, পুলিশ স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার ওদের এরকম সাহসী নেই। তাছাড়া আমাদের সাথে আমাদের রক্ষা কবচ হিসেবে আমাদের সাথে আমাদের যা দেশে চাকরি থাকা হয়েছে, ওদের তো আমাদের গায়ে হাত দেওয়ার প্রশ্ন ওঠে না। তো কিন্তু সবচেয়ে বেশি যেটা জরুরি, ওরা আমাদেরকে সবচেয়ে বাধা দিতে পারবে, যারা ছিল তারা দেখেছে, আর সেটা পুলিশ আমাদের কাছে আসবে, প্রসিদ্ধ কৌশলিয়ান টিমের কয়েকজন তারা পুলিশরা তাদের কাছে আসবে। তো সেটা বলতে চাচ্ছি যে স্টুডেন্টদের গায়ে হাত দেওয়ার মতো সাহস পুলিশদের নেই। তো যেটা বলছি যে কেউ পুলিশের ভয় পাওয়ার কারণ নেই, আমরা কালকে আমাদের নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আমরা এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। আমি মাইক্রোফোনটি সানি ভাইয়ের কাছে হস্তান্তর করছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আদর্শ সাহেব। আপনি বলছেন যে অনেকে আসে লেট করে, আপনি মানে সময়ের দিকে খেয়াল রেখে আসতে বলছেন। আচ্ছা, আগামীকালকে যারা আসবেন ঠিক 10টার মধ্যে শাহবাগে উপস্থিত থাকবেন। আর মোহাম্মদ বাজিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু unmute করে কথা বলুন। আচ্ছা, ওমর আহমেদ কমেন্ট করছে যে সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও, মনে রেখো অন্যায় যে করে এবং যে সহের তার সমান অপরাধী। আচ্ছা, এই একটা প্রশ্ন হলো আপনার প্রতি যে যারা অন্যায় সয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন, এবং অনেকে আছে যে পুলিশের ভয়ে মানে প্রোগ্রামে আসে না, আমাদের কর্মসূচিতে তারা অ্যাটেন্ড করতে পারে না, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, আমাকে বলা হচ্ছে না? ধন্যবাদ। জি জি। সবাইকে ধন্যবাদ। আমরা যারা লাইভটা দেখতেছি, আমরা হচ্ছে এমন শিক্ষার এমন একটা জায়গায় কথা বলতেছি যেটা হচ্ছে একটা শিক্ষার্থী বা আমরা হচ্ছে ভার্সিটিতে যাওয়ার আগে ভার্সিটির যেই সংকট, যেই বিষয়গুলো আমাদের এইসব ব্যাপারগুলো কারোরই চোখে এড়ানো সম্ভব না, সেই জায়গা থেকে আমরা কাজ করতেছি এবং সবাই একযোগে কাজ করতেছি। তো সেখানে কথা হচ্ছে এই যে এই বিশ্ববিদ্যালয় যা করতেছে তা অবশ্যই আমাদের সাথে একটা অন্যায় করতেছে। এই অন্যায়টা যেহেতু দীর্ঘ একটা সময় পর্যন্ত হয়ে আসছে, সেই সময় থেকে তাদের কোনো স্পষ্ট বিবৃতি এখনো দেওয়া হচ্ছে না। তারা তাদের যেই কথায় তারা তাদের সেকেন্ড টাইমটা অফ করলো, সেই কথাতেই তারা অটুট। তো সেই জায়গা থেকে আমরা যে যারা সেকেন্ড টাইম, আমি ওই কোশ্চেনের উত্তরে আসতেছি কিন্তু মানে একটু ডিটেলে আলোচনা করে আসতেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছ, তারপরে যেখানে সেকেন্ড টাইম আছে এমআইএসটি, বিইউপি, প্রত্যেকটা জায়গায় আমরা যারা সেকেন্ড টাইম দিব এবং প্রত্যেক বছর দিয়ে আসছে, এই যে পার্সেন্টেজ, আর সামনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, তারপরে বুয়েট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চালু করবে, তখন আমরা পরীক্ষা দিব। কিন্তু এই যে এই ব্যাপার, এই বিশ্ববিদ্যালয়গুলো যে তাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা অফ করলো, এটা যেহেতু একটা অন্যায়, আমরা যেহেতু এটা বুঝতে পারতেছি, সেটা আমরা সহ্য করলে হবে না। তাহলে ঠিক আমরাও একই রকম অপরাধী হবো, আর এটার জন্য অনুশোচনা বোধ হবে যখন আমরা অনার্স লেভেলটা শেষ করবো। হওয়া উচিত এখন, কিন্তু হয়তোবা আমাদের এই ক্ষুদ্র চিন্তায় হয়তোবা অনুশোচনা এখন হইতেছে না, আমরা অন্যায়টাকে অন্য হিসেবে দেখতেছি না, আমরা এটা নিয়ে ভাবতেছি না। কিন্তু এখনই সময় ভাবার জন্য, পরবর্তীতে যখন ভাববো তখন হচ্ছে পস্তানো ছাড়া কোনো পথ নাই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে অন্যায় করতেছে, আমাদের যৌক্তিক চাওয়া, এই যৌক্তিক চাওয়াটাকে তারা পাওয়ায় রূপান্তর করুক বা না করুক, তারা স্পষ্ট বিবৃতি দিতে পারে। সেই স্পষ্ট বিবৃতি কেন দিচ্ছে না, সেটা একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু এটা একটা সময় চালু ছিল, সেই সময়টাতে ভার্সিটি কিরকম, ভার্সিটি গুলা কিভাবে মেনটেন করছিল, সেই সময় আর এখনকার সময় তো আকাশ পাতাল তফাৎ। সেই জায়গা থেকে তারা তো পারে তাদের তখনকার সমস্যাগুলো এখন সমাধান করার জন্য। তো এই ব্যাপারগুলো যখন আমরা বুঝতে পারবো, তখনও কেন আমরা চুপ থাকবো? এটার জন্য অবশ্যই আমরা অন্যায়কে প্রশ্রয় দিতেছি, আর এটা দেওয়া আমাদের জন্য একদমই ভালো হবে না। কারণ একটা সময় পর আমরা দেশের হাল ধরবো। এখন যারা দেশের হাল ধরে আছে, একটা সময় পর যখন আমরা দেশের হাল ধরবো, তখন আমাদের এই মানসিকতা, আমাদের যে শিক্ষা থাকবে, সেই শিক্ষা দিয়ে আমরা পারবো না। কারণ প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে যদি ব্যাপারগুলো আমরা চিন্তা করতে যাই, সেটা তো অবশ্যই মুক্ত হবে, শিক্ষার জায়গাটা অবশ্যই, বিশ্ববিদ্যালয়টা অবশ্যই মুক্ত হবে, অবারিত হবে, প্রশস্ত হবে। সেখানে যে কেউ যে কোনো বয়সে এসে সে শিক্ষা গ্রহণ করার জন্য তার সুযোগ থাকবে, সেই সুযোগকে কাজে লাগাবে। আমরা তো চাই না যে আমাদেরকে আপনি একটা সিট দিয়ে দেন, আমরা জাস্ট চাইতেছি যে আমাদেরকে সুযোগ দেন, আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা যাব। সেটা হচ্ছে আমাদের চাওয়া। এই চাওয়া থেকে আমরা আজকে ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট পায়ে আগাইতে আগাইতে আজকে এই পর্যন্ত আজকে আমরা পৌঁছাইলাম, যে একটা আন্দোলনের রূপ দিলাম। এই আন্দোলনটা কতদিন অব্যাহত থাকবে? আমরা যদি চাই আন্দোলন কন্টিনিউ চলবে, কিন্তু কথা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা সামনে শেষ হয়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষেই ভার্সিটি কর্তৃপক্ষ তাদের নতুন ভর্তি প্রক্রিয়ার জন্য তারা সার্কুলার দিবে। তো এখনই হচ্ছে আসল সময় আমাদের এই ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য। কারণ পরীক্ষার আগে যদি ভার্সিটি কর্তৃপক্ষ স্পষ্ট কোনো বিবৃতি আমাদের এই উদ্দেশ্যে, সেকেন্ড টাইমের উদ্দেশ্যে দেয়, তাহলে হচ্ছে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এই ব্যাপারটা নিয়ে যেহেতু আপনার 2014 সালে ঢাকা এটা কিন্তু আদালতের মাধ্যমেই আপনার মোটামুটি স্থগিত করা হয়েছে। সেই জায়গায় আরেকটা কথা হচ্ছে, যদি আমরা এখন আমাদের জায়গা থেকে আন্দোলন এবং হচ্ছে আপনার কোর্ট কাছারিতে যাই, তাহলে দুইটা জিনিস যদি প্যারালি চলতে থাকে, তাহলে হবে না। কেন হবে না? কারণ এটা নিয়ে শিক্ষার্থীরাও আন্দোলন পর্যন্ত করে। যেহেতু শিক্ষাটা আমাদের 5টা মৌলিক অধিকারের সাথে আমরা বলি, কিন্তু এটা স্বীকৃতি প্রাপ্ত না। সেই জায়গা থেকে এখন যদি আমরা আদালতে
লিড করতে যাই তাহলে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো না। যদি আমাদের মৌলিক অধিকার থাকতো তাহলে আমরা অর্থাৎ আদালতের কাজ চলবে, কিন্তু এই কাজ চলার মুহূর্তে আমাদের পরীক্ষাটা অব্যাহত থাকবে। যখন আদালতের রায় পেশ হবে তখন হচ্ছে এটা হয় চলতে থাকবে অথবা এটা বন্ধ থাকবে। কিন্তু সেই জায়গা থেকে হুট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা অফ করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় অফ করলো, সাথে সাথে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অফ করলো, এটা হবে, এটা তো মানে মানার মতো না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আমরা তাকাই, গত বছর শুধু আন্দোলনের সাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু এবার আবার যখন অফ করলো, যখন আন্দোলন চলতেছে, মোটামুটি আমরা একটা প্রত্যাশা নিয়ে আসি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দিবে, কিন্তু তাদের বিবৃতি হচ্ছে তারা আবার এটা অফ করবে। আবার অফ করলে আবার যারা এবার ফার্স্ট টাইম আছে তারা আন্দোলন করবে। তো আমরা চাই একটু যাতে আমরা তারা আমাদের আমরা রাত করলাম, রাত করলাম, একটু করার ক্ষেত্রে আমরা তারপর আমরা চেষ্টা করি আমাদের তাহলে অল্প অল্প কয়েকটা আমাদের রাতটার আমরা চাই বিশ্ববিদ্যালয় সেটা আমরা পাবো। তো সেই জন্য আমার সকলের কাছে আমরা যারা লাইভটা দেখতেছি এবং লাইভটা আমরা যারা পরে দেখবো, প্রত্যেকের কাছে আমার আবেদন, এবং এই আন্দোলনটা হচ্ছে সার্বজনীন হচ্ছে, অর্থাৎ আমাদের সার্বজনীন হচ্ছে, অর্থাৎ আমাদের আন্দোলনের সাথে সবাই যোগ দিবে, যাতে আমাদের আন্দোলনের আমরা যা চাই তা যাতে আমরা পাওয়াতে রূপান্তর করতে পারি। তো এই হচ্ছে আমার কথা। আর দ্বিতীয় কথা, আর যেই কথাটা হচ্ছে যে উমর ভাই যে কোশ্চেনটা করলো যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজন হচ্ছে সমান অপরাধী, সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকে যদি আমরা এটার জন্য কাজ করি, অর্থাৎ মাঠে নামি, তাহলে হচ্ছে আমরা অবশ্যই মাঠে নামার, এটা হচ্ছে প্রতিবাদের ভাষা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর একটা জায়গা। সেই জায়গায় যদি আমরা দাঁড়াই তাহলে আমরা দেখতে পাবো যে সামনে কি হয়, সামনে কি হয় সেটা আমরা জানি না, কিন্তু আমরা এখন যেটা জানি সেটা তো আমরা করতে পারি। সেজন্য আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি এবং সেইভাবে কাজ করি। তাহলেই হচ্ছে আশা করি ইনশাল্লাহ আমরা সফল হবো। আর আজকে যে আমাদের আন্দোলনের কর্মসূচিটা ছিল খুব সুন্দরভাবে, শুধু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া টিম যখন রাজু ভাস্কর, আমরা জাদুঘরের সামনে থেকে যখন রাজু ভাস্কর্যের সামনে আমরা সবাই সেখানে যখন একত্রিত হলাম, সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্মারকলিপি দেওয়া হয়েছে যেরকম বাধা আসছিল ঠিক ওইরকম বাধা আসছিল, কিন্তু আমাদের অবস্থান দৃঢ় থাকার কারণে, আমরা একতাবদ্ধ হওয়ার কারণে ওইরকম কোনো প্রবলেম হয়নি। মোটামুটি আমরা বলতে পারি যে আজকের আন্দোলন সুষ্ঠুভাবে হয়েছে। আশা করি কালকে আমাদের সহযোদ্ধারা আরো আসবেন, ঢাকার বাইরে থেকে অনেকে আসতেছেন, এবং ঢাকায় যারা আছেন বিভিন্ন সমস্যার কারণে যারা অ্যাটেন্ড করতে পারেন তারা আগামীকাল 10টায়, ঠিক 10টায় মনে করেন যে আমরা আগামীকাল পরীক্ষা নামতেছি, বসবো, কালকে আমাদের ডেট দেওয়া, সেখানে আমরা পরীক্ষার অবশ্যই নির্দিষ্ট একটা আগে যাই। তো অবশ্যই আমরা 10টায় সেখানে চেষ্টা করবো প্রেজেন্ট থাকার জন্য, এবং আন্দোলনটা কিভাবে সফল হওয়া যায়, আমাদের যেই চাওয়া পাওয়া বা আমাদের যে চিন্তা চেতনা, সেখান থেকে গুটি কয়েক মানুষ নিয়ে কিছুই হবে না। আর আমি আরেকটা কথা, প্রথম থেকে একটা কথা বলি যে, বা যেটা আমি বুঝি বা যেটা আমি জানি, যে কত আন্দোলন, এই যে কয়েকদিন আগে চা শ্রমিকরা যে আন্দোলনটা করলো, তাদের যেমন যৌক্তিক আন্দোলনটা ছিল, তাদের আন্দোলনে যখন প্রথম অল্প কয়েকজন মানুষ ছিল, তখন যখন এটা মোটামুটি সবার কাছে, আমাদের সমাজে যখন এই ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন ইউটিউব ফেসবুকের কল্যাণে যখন প্রত্যেকের কাছে পৌঁছাইলো, আমরা সবাই এই ব্যাপারটা সমর্থন করলাম, শেয়ার করলাম, তখন এটা ব্যাপকভাবে ছড়াছিল। এরপরে সরকার এটাকে নিদানোর জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে পারি সরকারের যেহেতু একটা দাম কথার বা একটা জায়গা আছে ভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়ার জন্য, কিছু বলার জন্য, সেই সরকারের চোখ পর্যন্ত যদি আমাদের আন্দোলনটা আমরা পৌঁছাতে যাই, সেহেতু আমাদেরকে সারা বাংলাদেশে যারা সেকেন্ড টাইম দিব অথবা এটাকে যৌক্তিক মনে করি, প্রত্যেকে এখানে একত্রিত হয়ে একটা সুশৃঙ্খল ভাবে একতাবদ্ধ হয়ে কাজ করা উচিত। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যৌক্তিক চাওয়াটাকে পাওয়াতে রূপান্তর করতে পারবো। তো এই জন্য আমরা প্রত্যেকে একটু চিন্তা করি, বাসায় আমাদের বাবাদেরকে বোঝাই, তাদেরকে সহ আমরা আসি, আর তারা যদি আমাদের সাথে থাকে ব্যাপারটা আরো ভালো হবে। আর আজকে যে কয়টা মানে স্টেপের মাধ্যমে আমাদের কর্মসূচিটা সম্পন্ন হলো এবং আগামীকালকে যে টাইমটা দেওয়া হলো, তো আজকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে শেষ হলো। এখন কালকের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুতি নিতে হবে। আর আমি এখানে শেষ করলাম। আলভি, সানি, এবার ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আলবি মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আলবি মাহমুদ, ক্যামেরাটা অন করবেন, মাইক্রোফোনটা একটু। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি একটু ক্যামেরাটা অন করলে ভালো হয়। আচ্ছা, ক্যামেরাটা অন করা হয়েছে। আচ্ছা এখন ওদের মানে আলোচনা এতক্ষণ হয়তো শুনছেন আপনি, তো আপনার কাছে যে আরো আমরা দুইটা প্রশ্ন পাইছি যে অনেকে একা একা চলে আসে আন্দোলনে, তার অনেক বন্ধু থাকা সত্ত্বেও সেকেন্ড টাইমে তাদের নিয়ে আসে না, এবং আগামীকালকে যারা মানে সবাই যাতে অংশগ্রহণ করে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে? এই ব্যাপারে হচ্ছে গিয়ে আমি আগেও বলছি যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাটা হচ্ছে গিয়ে প্রত্যেক আমরা যারা যারা আছি আমাদের প্রত্যেকের এটা হচ্ছে গিয়ে চাওয়া। তো আমাদের প্রত্যেকের যেহেতু চাওয়া, আমাদের প্রত্যাশা যেহেতু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা দেখ, এটা যেহেতু আমাদের একটা আমরা প্রত্যাশা করি, সেহেতু প্রত্যেকের সেই প্রত্যাশার জায়গা থেকে প্রত্যেকের আমাদের সাথে যুক্ত হওয়ার দরকার আছে। এবং আপনি কতটুকু দায়িত্ববান ব্যক্তি, কতটা কর্তব্য পালন করতে পারেন, আপনি কতটা মানে মানবিক ব্যক্তি, সেটা আপনার কার্যক্রমের উপরে নির্ভর করে। আপনাকে দেখে সেটা মানে আপনার যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিকে আপনি সঠিক কাজে খাটাবেন, সেটাই সবার কাছে আমরা প্রত্যাশা করি। আমরা মানে আপনারা যারা যারা এই লাইভটি দেখতেছেন এবং আন্দোলনের সাথে যুক্ত আছেন অনলাইনে, অফলাইনে এখন পর্যন্ত যুক্ত হতে পারেন নাই, ঢাকার মধ্যেই যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এই আন্দোলনটা ভাই আপনার, আপনি এসে পরিচালনা করেন, আপনার দায়িত্ব যেটা আপনি সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন। আমরা যারা যারা আছি, আমরা যদি আমাদের দুইটা গ্রুপ মিলিয়ে প্রায় 14,000 মানুষের মতো আছে, 14,000 মানুষ যদি সম পরিমাণে দায়িত্ব নেয়, তাহলে এই আন্দোলনটা চমৎকার হবে, চমৎকার থেকে চমৎকার হবে। আর এই দাবিটা আদায় করা যাবে না এরকম কথাটা যারা বলতেছে, তারা জীবনে এরকম কথা বলার সুযোগ আর পাবে না। আর অনেকে বলতেছে যে 21 ব্যাচ পারবে না, 21 ব্যাচ পারবে না। আরে ভাই, 21 ব্যাচ পারবে না না পারবে সেটা আমাদের প্রত্যেকের দেখাই দেওয়া উচিত। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের মতো, যে আমরা সেকেন্ড চালু করতে পারতেছি কি পারতেছি না, এটা আমাদের জন্য চ্যালেঞ্জের মতো। আর আমরা আমাদের উচিত এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা।
এবং এই আন্দোলনটাকে বেগবান বানানোর জন্য প্রত্যেকের উপস্থিতি এবং প্রত্যেকের যে পরিচিত লোকজন আছে যারা শিক্ষা সংকট নিয়ে কথা বলে, এই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের ব্যাপারটা যে একটা মানে যৌক্তিক ব্যাপার, এটা সুযোগ দেওয়াটা, এগুলো যারা মনে করে তাদের সবার সাথে যোগাযোগ করার আছে। এবং যারা মনে করে না, যে অযৌক্তিক মনে করে যারা, তাদের সাথে যোগাযোগ করার আছে, তাদের সাথে আরো বেশি যোগাযোগ করার আছে, তাদেরকে আরো বেশি ভাবে বোঝানোর দরকার আছে, তাদের কাছে গিয়ে তাদের এইটা বোঝানোর আছে যে আসলে সেকেন্ড টাইমটা কেন যৌক্তিক। এর জন্য নিজস্ব লেখাপড়া দরকার আছে, নিজস্ব জানা বোঝার জায়গা তৈরি করার দরকার আছে। এবং এই আন্দোলনটা আপনি, আমি এবং প্রত্যেকে মিলে যদি মানে একত্রিত হয়ে আন্দোলনটায় যুক্ত হই, আন্দোলনটায় সমানভাবে সমপরিমাণে পরিশ্রম করি, কাজ করি, তাহলে এই আন্দোলনটা মানে এই আন্দোলনটা মানে আমরা যদি সবাই একত্রিত ভাবে সমপরিমাণে পরিশ্রম করে কাজ করি আগামীর দিকে, তাহলে আমাদের এবং আমাদের এই আন্দোলনটা চমৎকার ভাবে হবে, আমরা সফল হবই। আমাদের বাধা দেওয়ার মতো তখন কেউ থাকবে না এই দেশে। তো আপনারা যারা লাইভটি দেখতেছেন প্রত্যেকে আপনাদের যারা যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দেন এবং আগামীকালকে চলে আসার জন্য আহ্বান জানান, এবং আপনারা অবশ্যই চলে আসুন। আজকে যদি আপনার আগামীকালকে যদি পরীক্ষা থাকতো, তাহলে হচ্ছে গিয়ে আপনি সেটা নির্দিষ্ট টাইমে অবশ্যই সেখানে গিয়ে উপস্থিত থাকবেন। তো মনে করেন এই আন্দোলনটা আপনার জন্য পরীক্ষা, এবং আপনি সেই পরীক্ষা দিতে আগামীকালকে আসতেছেন। পরীক্ষা দিতে আসলে কি কি বাধার সম্মুখীন হতে হয় সেটা আপনি ভালো করে জানেন, এজ স্টুডেন্ট এটা আপনার থেকে ভালো অন্য কেউ জানে না। তো আপনি এই পরীক্ষাটা দিতে আসবেন, আপনার 10টায় পরীক্ষাটা শুরু হবে কালকে, আগামীকাল সকাল 10টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সবাই প্রথমে একত্রিত হবো। সেই জাতীয় জাদুঘরের সামনে হচ্ছে গিয়ে আপনার গেট, পরীক্ষা হলের গেট, ওই গেট থেকে আপনাকে সকাল 10টায় প্রবেশ করতে হবে, 10টার মধ্যে। তো এর জন্য সকাল 10টায় অবশ্যই চলে আসবেন, এই টেন্ডেন্সি নিয়ে চলে আসুন, এই চিন্তা ভাবনা নিয়ে আগামীকালকে চলে আসুন। দেখবেন আপনি সঠিক সময়ে পৌঁছাতে পারছেন। আর একটা ব্যাপার হচ্ছে সঠিক সময়ে পৌঁছাতে পারছেন, আর একটা ব্যাপার হচ্ছে যে ভয়ের কথাটা, কোনো ভয় নাই ভাই। আমরা ন্যায্য দাবি নিয়ে ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়তেছি, কোনো ভয় নাই ভাই, ভয় পাওয়ার কিছু নাই। আর আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশে কেউ রাখে না। স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার পারমিশন দিতে পারে না, কারণ শিক্ষার্থীরা হচ্ছে একটা দেশের মেরুদণ্ড। আমাদের গায়ে কেউ টাচ করবে না, আর যদি করে সেটা দেখে দেবো। আর যদি কেউ গায়ে টাচ করতে চায়, আপনাদেরকে আমি কথা দিচ্ছি আজকে, যদি কেউ গায়ে টাচ করতে চায় আপনাদের, আমি নিজে গিয়ে নিজের শরীর পেতে দেবো, আমাকে আমার গায়ে আগে টাচ করতে হবে, আমাকে মেরে তারপর আপনাদের মারতে হবে, আমি কথা দিচ্ছি আপনাদের। আপনারা ভরসা করেন আর আগামীকালকে চলে আসেন। আজকে খুবই চমৎকার আন্দোলন হয়েছে, আগামীকালকে আরো চমৎকার ভাবে আন্দোলন হবে, আরো চমৎকার করতে হবে। দিনে দিনে যতদিন বাড়বে, আমাদের যত সময় অপেক্ষা করাবে তারা প্রতিপক্ষ, আমরা ততদিন পর্যন্ত আরো যতদিন আগাবে ততদিন আরো মানে গভীর চমৎকার ভাবে আন্দোলন করবো এবং কঠোর 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 মানে কর্মসূচিতে যাবো আমরা। তো আমি প্রথম থেকে অনেক কথা বলছি, আমি একটু মানে শারীরিক ভাবে এখনো মানে অসুস্থ টাইপের আর কি, কথা বলতে কষ্ট হচ্ছে, গলায় মানে একটু ব্যথা টাইপের। যাই হোক, এর জন্য পারছি না। তো আপনারা যারা যারা আছেন, এই যে আমাদের বাইজিদ আছে, তারপর আদর আছে, সানি আছে, ফাহমিদা আছে, তো এরাও অনেকে কথা বলছে, ফাহমিদা এখনো কিছু বলে নাই। তো আমি তার সুযোগ করে দিতে চাচ্ছি সে কথা বলুক, এবং আমার যে বক্তব্য আছে সে বক্তব্য শেষ এ পর্যায়ে। আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, শুধুমাত্র এটুকুই বলতে চাচ্ছি, আপনারা যারা যারা আসার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন তারা আগামীকাল অবশ্যই চলে আসুন, এবং সাথে নিজেদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আসুন। আন্দোলনটা আজকে সত্যি কথা খুব মানে শান্তি লাগছে, চমৎকার আন্দোলন হয়েছে। আগামীকালকে যেন এর থেকেও চমৎকার হয় এই প্রত্যাশা করতেছি আপনাদের কাছে। আর এই বলে আমার কথা শেষ করতেছি। আর এখন যদি কারো কারো কাছে কোনো প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব, সমস্যা নেই। আপনি প্রশ্নগুলো করেন, আমি নোট করে রাখতেছি। তো এখন আমাদের পরবর্তী যে আছে সে তার আপনি বলছেন যে যদি কেউ হামলা করে পুলিশ বা প্রশাসন, তো আপনি মানে আপনি আপনার মানে বক্তব্য দিবেন। এটা আমার কথাও যে আমরা থাকতে আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, আমারও সেম কথা। তো এই পর্যায়ে মাইশা ফাহমিদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। যদি ক্যামেরাটা অন করতে সমস্যা হয় তাহলে দরকার নেই। তো আপনি কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে? Yeah, it's clear. আচ্ছা, আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে অনেক মেয়েরা আমাদের প্রোগ্রামে আসতে মানে আসতে ভয় পায় বা পারিবারিক বিভিন্ন সমস্যা থাকে, আবার অনেক মেয়েরা মানে আসতে পারলেও তারা আসে না, তো এ ব্যাপারে আপনার কি বলার আছে তাদের প্রতি? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ সানি, আমি চাচ্ছি মাইশা ফাহমিদাকে কিছু প্রশ্ন করতে। আচ্ছা, করেন। আচ্ছা ফাহমিদা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, clear. তো আমার মানে আমি আপনাকে কিছু টপিক নিয়ে আলোচনা করতে বলবো, একটু সাজেস্ট করতেছি, কিছু যদি মনে না করেন তাহলে একটু বলি। যেমন হচ্ছে যে অনেক মেয়েরা আছে যারা হচ্ছে গিয়ে অনেক দূর থেকে আসতে পারবে না, বা ঢাকার মধ্যে যে অনেক মেয়ে আছে তারাও জানায় যে ভাই আসতে পারবো না, এই সমস্যা ওই সমস্যা। তো আসলে এই সমস্যাগুলোর সমাধান, আপনি তো একজন মেয়ে, আপনি মেয়ে হয়ে মেয়েদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো বুঝেন, এবং ওই সমস্যাগুলোর সমাধান কি এটা তো আপনি অবশ্যই বুঝেন। যদি কাইন্ডলি আপনি এগুলো নিয়ে একটু আলোচনা করতেন, আমাদের যে আরো নারী সদস্য যারা আছে সবাই আপনাকে দেখে একটু অনুপ্রাণিত হতো এবং আগামীতে আসার জন্য তারা চেষ্টা করতো। আশা করি এটা যদি আপনি একটু করতেন তাহলে খুব ভালো হতো, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন। ওকে, তো আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আসলে মেয়ে হওয়ার জন্য কোনো পার্টিকুলার প্রবলেম থাকে না। প্রবলেম হলো কি, আমার নিজেদেরকে আলাদাভাবে মেয়ে হিসেবে কনসিডার করছি। এটা কেন করছি? অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় তুমি ছেলে আর মেয়ে এটা কখনো আলাদা করা হয় না, সবার জন্য সেম কোয়েশ্চেন করা হয়। এখন যদি বলো যে বাসা থেকে বেরোতে পারছেন না, আমাদের সোসাইটি যেটা বলে যে তুমি মেয়ে ইউ আর ফেক, মাথার মধ্যে এটা ঢুকাই ফেলার সময় এই কারণে যেটা হয় যে তারা ভাবে কি এটা এত দূরে, একটা ছেলে যেভাবে স্ট্রংলি আন্দোলন করতে পারবে আমি ওভাবে পারবো না। মেইন প্রবলেম এটাই, নাথিং এলস। বাসায় প্রবলেম ছেলেদেরও থাকে, যেভাবে মেয়েদের থাকে সেভাবে ছেলেদের থাকে। কয়টা ছেলেকে এবার ফ্রিলি ভাবে ঘুরতে দেয়? ম্যাক্সিমাম ছেলেদের অনেক হ্যাসেল করে পারমিশন নিয়ে আসতে হয়। ইভেন আমাদের টিমে যেসব ছেলে আছে তাদের অনেকেই অনেক হ্যাসেল ফেস করে পারমিশন নিয়ে আসে, সেভাবে মেয়েরাও কাজটা করতে পারে। বাট সমস্যা হচ্ছে তাদের মধ্যে কনফিডেন্সের অভাব, যে তারা ছেলেদের মতো করে করতে পারবে না। তারা যদি আগে থেকে নিজেদের এতটা উইক মনে করে, সো আসলে তারা পারবে না।
তাদের আমার মনে হয় না যে তেমন কোনো একটা প্রবলেম ফেস করে। তারা যে প্রবলেম ফেস করে সেটা ছেলেরাও করে, ইটস নট ডিফারেন্ট। তাদের জাস্ট মনোবলের অভাব। আমার যেটা মনে হয় তাদের মনোবলের অভাব, অন্য কোনো সমস্যা আমি অন্তত দেখি না। বরঞ্চ মেয়েরা আসলে আমার মনে হয় এটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, কজ সাধারণত মেয়েরা আসে না। তো আমাদের আন্দোলনে যদি মেয়েরা আসে, ইট উইল হাইলাইট, সো পিপল আরো অ্যাট্রাক্ট হবে, এন্ড আমার মনে হয় ব্যাপারটা আরো স্প্রেড করবে। এন্ড সবচেয়ে বড় সমস্যা হলো এখানে পিপলদের মধ্যে প্রাণশক্তি খুবই কম। ফর এক্সাম্পল, যখন এই লাইফটা স্টার্ট হয়েছে তখন এখানে অলমোস্ট 30 to 40 পিপল ছিল, এন্ড উইদিন 30 and 40 মিনিটস আমার প্রাণশক্তি শেষ হয়ে গেছে। ইট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, এভাবে করতে থাকলে তো হবে না। সবাই জানে আলটিমেটলি 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সেকেন্ড টাইম হবে। সবাই জাস্ট এটা জানে, সবাই এটা ধরে নিছে, এন্ড সবাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, যেটা কেউ করে দিবে। বাট এটা হওয়া যাবে না, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। মানে আমরা যদি এখনই স্ট্রংলি নামি, আমার মনে হয় এটা এখনই স্ট্রংলি হবে। জাস্ট বিকজ আমরা ভাবছি হবে হবে হবে, মানে আমরা সবসময় পরনির্ভরশীল হতে চাইতেছি। এটা যদি ওই যে কিভাবে বোঝাই ব্যাপারটা, আমার মনে হয় নিজের ভেতর থেকে একটা টেজ না থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এখানে মোটামুটি যারা আছে সবার মধ্যে অনেক এনার্জি আছে, বাট এটা স্প্রেড হচ্ছে না। গ্রুপের মধ্যেও সবাই হেলাফেলা একটা ভাব দেখাচ্ছে, এভাবে করলে হবে না। আমার মনে হয় আন্দোলন যেটা শুরু হয়েছে, যে 40 জন শুরু হয়েছে, সেই পরিমাণ এনার্জি কালকে যদি 80 জন হয়, তারপরে দিন যদি 150 জন হয়, এটা আসলেই হবে, সেকেন্ড টাইমটা হবে। এন্ড এটা আমাদের দ্বারা এটা চাইতেছি। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান ফর আপকামিং ডেজ। দ্যাটস অল ফর টুডে ফ্রম মি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যে কথা বলছেন যে আপনার মেয়েদের কাছে আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি কোনো প্রশ্ন করেন। আচ্ছা, মোহাম্মদ খান কন্টিনিউ করেন, তারপর আমি বলতেছি। আচ্ছা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখনই করেন, আপনি মামুন। ফাহমিদা, আমার প্রশ্ন হচ্ছে যে এখন এই যে মেয়েগুলো আসতে পারতেছে না, তারা দেখাচ্ছে যে ফ্যামিলিগত সমস্যা, যে ফ্যামিলি যেতে দিচ্ছে না, তো এরকম সমস্যা দেখাচ্ছে। আর অনেকেই জানাচ্ছে যে আমি মেয়ে মানুষ, আন্দোলনে কিভাবে যাবো। ঠিক আছে, তো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? আপনি তো একজন মেয়ে, আপনি অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে বইটা স্মারকলিপি দিচ্ছেন, আরো অনেক কাজে যুক্ত ছিল। তো আপনি আসলে এই জিনিসটাকে কিভাবে মনে করেন, কিভাবে নিজেকে মানে এখানে আনেন, আপনি কিভাবে যুক্ত হন আমাদের সাথে? এই কাজটা যদি আপনি একটু আমাদের সাথে আপনার স্ট্রাগল সম্পর্কে যদি এখানে একটু শেয়ার করতেন, বাকি মেয়েরা আসলে কিছু একটা বুঝতে পারতো, তারাও ভবিষ্যতে আসার চেষ্টা করতে হবে। আপনার স্ট্রাগলের কাহিনীটা, হিস্ট্রিটা যদি একটু শেয়ার করতেন জাস্ট। ওকে, যে মেয়ে এই কথা বলবে যে আমি মেয়ে, আমি কিভাবে আন্দোলনে যাব, আমার মতে সেই মেয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা চিন্তাই করা উচিত না। দেন মাই কোয়েশ্চেন ইজ, তুমি মেয়ে, তুমি কেন বিশ্ববিদ্যালয়ে পড়বে? ঠিক আছে, তুমি যদি মেয়ে হয়ে আন্দোলনে আসতে না পারো, তুমি মেয়ে হয়ে কেন বিশ্ববিদ্যালয়ে পড়বে? দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো আমার মনে হয় আমার কোয়েশ্চেনের মধ্যে থেকে সবাই অ্যান্সারটা পেয়ে যাবে। এন্ড আমার স্ট্রাগল বলতে, আমি ছোটবেলা থেকে খুবই সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, সবকিছু নিজে নিজে করতাম, এন্ড কোনো কিছু হলে আই ওয়াজ টু অ্যাক্টিভ। এই কারণে আমার মনে হয় কনফিডেন্সটা বিল্ড করছে। এন্ড আমার এনভায়রনমেন্টটা খুবই নাইস ছিল, আমার এনভায়রনমেন্ট সবসময় আমাকে এনার্জেটিক হতে হেল্প করছে। এন্ড আদার মেয়েদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, তারা পারিবারিক ভাবে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা ফ্রেন্ড সার্কেল থেকে সবসময় শুনে আসে যে তুই মেয়ে, তুই এটা করে কি করবি, আমি যাই। ফর এক্সাম্পল, এখন ইউনিভার্সিটি লেভেলের, কলেজ লেভেলে একটা গ্রুপ সার্কেলে 5 জন মেয়ে থাকে এন্ড 10 জন ছেলে থাকে সাপোজ। এন্ড কোন একটা মেয়ে যদি সবাই একসাথে চা খেলো, চায়ের বিল দিতে চায়, তাকে কেউ দিতে দেয় না জাস্ট বিকজ অফ সে মেয়ে। হ্যাঁ, এটা আমাদের মধ্যে থেকেও আছে। সো এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এগুলো শুনতে খুবই সিলি শোনায়, বাট এগুলোর অনেক বড় ভূমিকা রাখে। এই যে ছোট 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 ইনসিডেন্ট গুলো আস্তে আস্তে মেয়েদেরকে এটা শেখায় যে ইউ ক্যান বি সেলফ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা মুখে বলি যে মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, কিন্তু এই যে ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ করি না, এতে করে মেয়েরা আসলে ব্যাপারগুলো থেকে বের হয়ে আসতে পারে না। এন্ড সবকিছুর রেজাল্ট মিলে এটা হয় যে এখন আমরা এখানে ফেস করছি যে অ্যাডমিশন টেস্টে দেখা যায় কি সিভিল ইঞ্জিনিয়ারিং মেয়েদের পার্টিসিপেশন খুবই কম। এটা রিজন এটাই, ফ্যামিলি থেকে সবাই বলে যে ফিল্ড ওয়ার্ক করে ইঞ্জিনিয়াররা, মেয়েরা করবে না। কিন্তু পেছনে গিয়ে মেয়েরা বলে, পরে সবাই ঠিকই বলে, সেম পার্সন আবার এটা বলতে পেছনে গিয়ে যে মেয়েদের এখন পড়াশোনা করছে, মেয়ে এখন পড়তেছে, অনেক আপডেটেড হয়ে গেছে, বাট সেটা নিজের পার্টিকুলার লাইফে ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল করতেছে না। এখান থেকে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। সো আমার মনে হয় সবাইকে ব্যক্তিগতভাবে তার প্রত্যেকটা স্টেপে কেয়ারফুল থাকতে হবে যে একটা মেয়ের সাথে নর্মালি ট্রিট করবো, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং ট্রিট করবো, নট অ্যাজ এ ফিমেল ট্রিট করবো। এটা একটা জিনিস। আর আমার ক্ষেত্রে আমার মনে হয় না আমি অ্যাজ এ গার্ল খুব একটা বেশি স্ট্রাগল ফেস করছি। ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। তুমি যদি নিজেকে রেসপেক্ট করে, তুমি যদি নিজেকে একটা পর্যায়ে দেখতে চাও, অ্যাজ এ মেয়ে হিসেবে না দেখো, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে দেখো, নো ওয়ান ক্যান স্টপ ইউ। সিরিয়াসলি, এটাই হলো যে মেইন থিং। তুমি যদি নিজেকে দমায় রাখতে চাও, আমি মেয়ে হিসেবে আমি মেয়েটা পারবো না এটা বোঝাও, তাহলে সবাই তোমাকে আসলে দমায় রাখবে। সো এটা আমার মনে হয় সেলফ পার্সপেক্টিভ, এখানে কোনো অন্য কোনো বিষয় নাই। এটা আস্তে আস্তে গ্রো করতে হবে, ছোট থেকে গ্রো করতে হবে। ছোট থেকে গ্রো না হলে এখন থেকে গ্রো করা শুরু করতে হবে। এটাই। আমি জানি সেকেন্ড টাইম আন্দোলনে এসব কথা একটু ইরিলেভেন্ট, বাট আমার কোয়েশ্চেনটা এমন ছিল, সেই অ্যান্সারটাও এমন ছিল। আর সেকেন্ড টাইম এর ক্ষেত্রে যদি বলি, যে বারবার বলছি যে সবার মধ্যে আসলে প্রাণ শক্তির খুবই অভাব, সবার মধ্যে এই বিশ্বাসটা এখনো ঢুকে নিচ্ছে সেকেন্ড টাইম আনা সম্ভব। সো তারা ধরে নিচ্ছে যে কেউ এসে ঢুকিয়ে দিবে বিশ্বাসটা। এই যে নিজেকে সেলফ গ্রো করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে পার্টিসিপেট করতে হবে। আমার মনে হচ্ছে আমি একজনকে কি করে ফেলবো, ছোট্ট একটা আন্দোলন, আমার একজনের কি ভূমিকা। আপনি একজনের ভাবে চিন্তা করছেন, এভাবে আরো 100 জন চিন্তা করবে। এই 100 জন যখন সেম চিন্তা করবে, সবাই আসবে, তখন দেখবেন একটা বড় কিছু হয়ে গেছে। ইভেন ইউ ক্যান ইমাজিন যে কখন কি হয়ে যায়। সো আমার মনে হয় চেষ্টা করি নিজের জায়গা থেকে, তাহলে সব সমাধান হয়ে যাবে। কিন্তু সেকেন্ড টাইম এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই আন্দোলনটা সফল চাইলে সবাইকে তার ছোট ছোট জায়গা থেকে চেষ্টা করতে হবে। এন্ড মেয়েদের জন্য আমি আবার বলছি, খুব একটা বেশি টাফ না যে শাহবাগে এসে পড়ে, কারণ আমরা চাইলে ফ্রেন্ডদের সাথে 1 ঘন্টার জন্য এখানে ঘুরতে চলে যাই। মেয়েরা তো সার্কেল করে 8-10 জন যায়, এটা খুবই কমন। এখন হয়তো অনেকে ডিনাই করবে, বাট ইটস ট্রু। মান্থলি একবার বা 2 or 3 মান্থস একবার এমনিতেই ঘুরতে যায়। সো ওরকম ভাবে সেকেন্ড টাইম আন্দোলন আসা কোনো ব্যাপারই না। এটাকে এত সিরিয়াস, এত ভয়ভীতির মতো নিলে এমনিতেই আসতে পারবে না। ওকে, দ্যাটস ইট। ধন্যবাদ মাইশা হামিদা। আচ্ছা, আগে আপনি হয়তো আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, তো আর কোনো প্রশ্ন থাকলে কারোর প্রতি আপনি করতে পারেন।
আচ্ছা, প্রশ্ন নেই, আমার কিছু হালকা একটু কথা আছে। কথাটা হচ্ছে যে আজকে অনেক 3-4টা মেয়ে হচ্ছে কি আমাদের মেসেঞ্জার গ্রুপে, না জানো কোন জায়গায়, আমার সঠিক মনে পড়তেছে না, তো মেসেজ দিছে যে আমি একটা মেয়ে, এর জন্য হচ্ছে কি আমার এই সমস্যার কারণে, ফ্যামিলিগত সমস্যার কারণে আমি আসতে পারলাম না, অনেক চেষ্টা করছি আসার জন্য কিন্তু পারিনি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে বাধা পায়, তারা বাধার কারণে আসতে পারে না, অনেক বাধা থাকে সেই কারণে আসতে পারে না, এই কথাটা যে বলে, আসলে আমি নারী পুরুষের মধ্যে ভেদাভেদটা এই ক্ষেত্রে দেখতেছি না বা করতেছি না, বৈষম্যহীন ভাবে এই আন্দোলনটা করতে চাচ্ছিলাম। তো তাদের উদ্দেশ্যে এই কথা যারা আপনারা বলেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আসলে বাধা অতিক্রম করে যে সামনে পথগুলোতে হাঁটতে পারে, রাস্তায় হাঁটতে পারে, যে বাধা জীবনের পথে, ঠিক আছে, চলার পথে, জীবনে চলার পথে হচ্ছে গিয়ে অনেক রকমের বাধা আছে, সেই বাধাগুলোকে যে অতিক্রম করে চলতে পারে সেই ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারে আর কি, সফলতাটাকে পায়। তো এর জন্য আমাদেরকে বাধা অতিক্রমের ব্যাপারটা। সরি সরি আম্পি, হ্যাঁ, আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েদের পার্টিসিপেশনটা অনেক ইজি, জাস্ট বিকজ অফ আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট। আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট মেয়েদেরকে এটা অ্যালাউ করে যে সারাভাবে বোরকা পরে আসে, হিজাব পরে আসে। কেউ যদি ইনসিকিউর ফিল করে, তাদের এই ফ্যাসিলিটি থাকে যেটা ছেলেদের থাকে না। সিরিয়াসলি, যদি আসলে আসতে চাই, বাংলাদেশের সাপেক্ষে মেয়েদের জন্য খুবই ইজি আন্দোলনে পার্টিসিপেট করা, তো তাদের নিজেদের কভার করার সুযোগ আছে। আমি জানি এটা হয়তো লটস অফ পার্সপেক্টিভ ঠিক না, বাট এটা আমাদের অ্যাডভান্টেজ। আমাদের সোসাইটি থেকে এটাকে নেগেটিভ না নিয়ে অ্যাজ অ্যাডভান্টেজ আমরা আন্দোলনের ক্ষেত্রে ইউজ করতে পারি। সুন্দর কথা বলছেন মাইশা ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি অনেকগুলো পয়েন্টকে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আপনি তুলে ধরছেন আজকে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের জীবনের চলার পথে অনেক রকমের বাধা আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করে আমাদের সামনে আমরা যত আগাবো তত আমরা সফলতার মুখ দেখতে পাবো। তো বাধা যতই আসুক ভাই, নিজের জায়গায় নিজেকে অটুট রাখতে হবে, নিজের পায়ের নিচে মাটিটাকে শক্ত করতে হবে। আপনি নারী হন বা পুরুষ হন, আপনাকে নিজের জায়গায় অটুট থাকতে হবে, শক্ত থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, নাহলে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। আপনি আজীবন আশা হারতেছেন, কালকেও হারবেন। এটাই হবে কি আপনার ভবিষ্যৎ এবং বর্তমান। তো এর জন্য সবাইকে সচেতন হওয়ার কথা অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ব্যাপারগুলোতে, এই দিকগুলো নিয়ে একটু সচেতন হন এবং সেকেন্ড টাইম কেন যৌক্তিক, এই ব্যাপারগুলো নিয়ে একটু স্টাডি করেন। আর আগামীকালকে যে আমাদের কর্মসূচি, শাহবাগ মোড় অবরোধ করার প্ল্যান আছে, তো আপনারা আগামীকালকে চলে আসবেন, সবাইকে অনুরোধ রইল। এবং আশা করি কালকে খুবই চমৎকার কিছু একটা হবে। তো এখন হচ্ছে কি আমাদের মোহাম্মদ সানি, উনি হচ্ছে গিয়ে ফান্ডের ব্যাপারে কিছু কথা বলে হচ্ছে গিয়ে আজকের লাইভটি এখানে সমাপ্ত করবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আলবি মাহমুদ এবং সবাইকে ধন্যবাদ। তো আমি শেষে কিছু কথা বলতে চাচ্ছি যে আমাদের যে পথ আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হবে, আমাদের কেউ তৈরি করে দিবে না। তো আপনি যদি সেকেন্ড টাইমের জন্য রাস্তায় না নামেন, তো আপনার এই আন্দোলন কেউ করে দিবে না। আপনি যদি আসেন বা আপনারা যদি সকলে আসেন, তো দাবি আদায় করা খুব সহজ হবে। যেখানে আমাদের কর্মসূচি দিনের পর দিন গড়াইতেছে, এখানে আপনারা যদি আজকে যেভাবে সবাই আসছেন, কালকেও যদি এভাবে আসেন, তো আমি মনে করি খুব শীঘ্রই আমাদের দাবি ইনশাল্লাহ আদায় হবে। এবং ফান্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের আন্দোলন করতে গেলে ফান্ডের দরকার হয়, বিভিন্ন খরচ আছে, মাইক ব্যানার, অনেক বিভিন্ন খরচ আছে। তো আমাদের ফান্ডেও টাকা খুবই কম। তো এই ব্যাপারে আপনারা একটু নজর দেবেন। এটাও আপনার কোনো চাপাই দেওয়া না ব্যাপারটা। আপনি চাইলে 20 টাকা 30 টাকা যে যা পারেন 50-100 এটা আপনি খরচ করেন ব্যক্তিগতভাবে প্রত্যেকদিন। এটা আপনি সেকেন্ড টাইমের জন্য যারা আসতে পারেন না দূর থেকে, তারা অন্তত ফান্ডে টাকাটা দিয়ে হেল্প করবেন। এবং যদি টাকাটা না দেন, তো আমাদের আন্দোলন আসলে চলমান রাখা হয়তো সম্ভব হবে না। তো আপনারা এইদিকে একটু নজর দিবেন দয়া করে। আচ্ছা, আর কারো কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে বলতে পারেন। বলতে যেতেছি, মোহাম্মদ কথাটা হচ্ছে, মোহাম্মদ ভাই, আপনার যদি কিছু বলা থাকে বলতে পারেন। আচ্ছা হ্যাঁ, আমি একটু বলবো। কথাটা হচ্ছে যে আমরা এটার জন্য যদি একটু ত্যাগ না করতে পারি, আমাদের কয়েকটা ঘন্টা বা একটু সময় যদি ত্যাগ না করতে পারি, তাহলে তো আমরা ভোগ করতে পারবো না। আমরা আমাদের এই একটু কয়েকটা দিন বা কয়েকটা ঘন্টা ত্যাগের কারণে আমরা আমাদের একটা স্থায়ী জায়গা যেটা হচ্ছে আমরা পাবো, সেটা তো আমাদের এই ত্যাগটার জন্য। তো এই ত্যাগ তো আমাদের করতে হবে। আমি এটাই বলতে চাইতেছি যে সবাই, আপনারা যারা আছেন বা বাহিরে এখন আসেন নাই বা আসবেন, তারা প্রত্যেকে আসবেন। এবং এটা কিভাবে ইয়ে করা যায় সেটা হচ্ছে আপনারা। আচ্ছা, মোহাম্মদ বাইজিদের হয়তো নেটওয়ার্কের সমস্যা। তো আলবি মাহমুদ বা মাইশা ফাহমিদা, আদর্শ, আপনাদের যদি আমি লাইভটি শেষ করে দেবো খুব শীঘ্রই। তো আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো পরামর্শ থাকে স্টুডেন্টদের প্রতি, আপনারা বলতে পারেন। সংক্ষেপে বলবেন যদি কেউ বলেন। আচ্ছা, বলার বেশ কিছু নাই, ছোট একটু কথা যে আগামীকালকে 10টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আমরা সবাই একত্রিত হবো। তারপরে হচ্ছে গিয়ে যে আমরা যদি আজকে যে জমা দিচ্ছে তার থেকে যদি বেশি মানুষ আসে, ধরেন গিয়ে মিনিমাম 200 জন লাগবে, 200 জন যদি আসে তাহলে হচ্ছে গিয়ে শাহবাগ মোড় অবরোধ করবো। আর আশা করা যায় যে 200 জনের বেশি আসবে মানুষ, এই আশা করতেছি। আর আজকে লাইভটি এখানেই শেষ করার জন্য বলতেছি যে আজকে এখানেই শেষ। তো আর যারা যারা লাইভটিতে এখনো আছেন, যারা দেখতেছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন, তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে অবশ্যই একটু জানানোর ট্রাই করবেন আগামীকালের আন্দোলন সম্পর্কে। ধন্যবাদ। তো আজকের মতো এখানেই আশা করি শেষ। আচ্ছা, আমি শেষ করে দেবো। এর আগে এক ভাই একটা কমেন্ট করছে যে হৃদয় হৃদয় নামের এক ভাই কমেন্ট করছে, আরে ভাই 7 কলেজে ঢুকে সবাই ইনভাইট দাও। হ্যাঁ ভাই, 7 কলেজের অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে এবং ইনশাল্লাহ আগামীকাল আসবে। আপনারা আসুন আন্দোলনে, ইনশাল্লাহ ভালো কিছু হবে আগামীকাল। তো এই প্রত্যাশা আমি আজকে লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা সাত কলেজের দেখছেন ব্যাপার নিয়ে একটু সাত কলেজের কথাটা হচ্ছে যে সাত কলেজের কেউ যদি এই লাইভটি দেখে থাকেন, সাত কলেজের মধ্যে যে কোনো কলেজের যারা আমাদের সাথে কানেক্টেড না, এখন পর্যন্ত কথা হয় নাই কোনো রকমের সাত কলেজ সম্পর্কিত বা এই সাত কলেজের যাদের আনবেন সেই আনা সম্পর্কিত কারোর সাথে কথা হয় নাই, তারা একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, একটু ইনবক্সে কষ্ট করে নক করবেন, তাহলে খুব ভালো হয়। আপনাদের যে কাজ আছে, সাত কলেজের যারা আছে তাদের এখানে তাদের অন্যতম ভূমিকা রাখার প্রয়োজন আছে, অন্যতম ভূমিকা তাদের রাখতে হবে। এর জন্য অবশ্যই আপনারা যারা যারা সাত কলেজের আছেন সবাই একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। মোহাম্মদ সানি, আপনি এখন শেষ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আলবি মাহমুদ। আমি সবার কথাই শুনলাম। তো আমি যারা লাইভটি দেখছেন বা ভবিষ্যৎ দেখবেন, সবার প্রতি আমাদের বার্তা থাকবে যে আগামীকাল আপনারা সবাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঠিক 10টার মধ্যে আপনারা উপস্থিত থাকবেন, সেই প্রত্যাশা এবং আগামীকালকের আন্দোলনের ভালো কিছু প্রত্যাশা আমি লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।